এবার আমি ডেকে নেব ইংরেজি সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক, প্রাক্তন উপাচার্য, অস্ট্রেলীয় সাহিত্য সংস্কৃতির নিরন্তর এক গবেষক, স্টেট কাউন্সিলের উপদেষ্টা অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথকে নিয়ে এক কথায় বলা খুব সমস্যার, তবু আমি কিছু কথা বলি। আমারও ছোটবেলার কথাটুকু দিয়ে শুরু করি। আমার বাড়ি হচ্ছে ভবানীপুর, এবং মনে পড়ে যে একেবারে ছোটবেলায় তখন কে রবীন্দ্রনাথ, কেমন রবীন্দ্রনাথ এর সম্পর্কে ধারণা কিছু ছিল না। তা আমার বাবার হাত ধরে আমি জলযোগ বলে একটি মিষ্টির দোকান ছিল, খুব বড় মিষ্টির দোকান, আর সেই দোকান এখন আর নেই, উঠে গেছে। তা সেই দোকানে আমি গিয়ে দেখতাম যে একটা বিরাট বড় একটা ছবি, একজন দাড়িওয়ালা বৃদ্ধ, তিনি, তার ছবি রয়েছে, এবং তার পাশে লেখা রয়েছে যে আমি জলযোগের মিষ্টান্ন ভক্ষণ করিয়াছি এবং আমি অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি ইত্যাদি। এক্সাক্ট কোটেশন না, ধারণাটাই। তলায় একটা সুন্দর সই, রবীন্দ্রনাথ ঠাকুর। তা আমি ঠাকুর কথাটা শুনে ভাবলাম যে কেন ঠাকুর? আমরা তো বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ঘোষ, দত্ত, মিত্র ইত্যাদি ইত্যাদি নানান রকম জানি, কিন্তু ঠাকুর বলে উনি কি কোনো তাহলে দেবতা বা কিছু? তা তখন আমার বয়স খুবই কম। তা বাবার কাছে জিজ্ঞেস করেছিলাম, তারপর তার উত্তরও পেয়েছিলাম, যদিও বুঝিনি ভালো। তো সেই রবীন্দ্রনাথ ধীরে ধীরে আমাদের মনের মধ্যে, আমার মনের মধ্যে অনেকখানি জায়গা করে নিলেন। একটু আগেই আমি দুটি বিষয় বলবো। একটি বিষয় হচ্ছে, একটু আগেই অমিতাভ বাবু তার প্রাথমিক বক্তব্যের সময় বললেন আমাদের আধুনিক সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এই বিষয়টা আমি অনেক পরে ভেবেছি, সে বিষয়ে একটু বলবো। আর এই ভাষার ব্যাপারে আমি দু একটি কথা বলবো। তো প্রথমে ভাষার ব্যাপারটাই একটু বলি। আমার ছোটবেলায়, তখন আমি স্কুলে সবে পাস টাস করবো এরকম, তো আমার এক মাস্টারমশাই ছিলেন, তিনি বললেন, দেখলি তো রবীন্দ্রনাথও কিন্তু ভুল লিখত। তা আমি বললাম যে রবীন্দ্রনাথ ভুল লিখত, এটা স্যার হয় কখনো? তখন বললো যে হ্যাঁ, ওই যে লাইনটা আছে না, অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। এখন এই যে কম্পারেটিভটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভের হয়, এটা নাউনের হয় না। কাজে অন্তরের আবার কম্পারেটিভ কি করে হবে? এটা একটা বিশেষ্য পদের এইরকম কম্পারেটিভ প্রয়োগ হয় না। তা আমি এটা নিয়ে ভেবেছিলাম যে সত্যি তো ভুল, তাহলে সেই ভুলটা কেমন? এর উত্তর আমি অনেক পরে পেয়েছি। আমি টি.এস. এলিয়টের একটা লেখা পড়েছি যখন আমি অনার্সে পড়ি তখন। তো সেই বইটার, সেই লেখাটার নাম অনেকেই জানেন যারা ইংরেজি পড়েছেন, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ। তো সেখানে তিনি বলছেন, আচ্ছা বলুন তো, কিছু কিছু কবি সব একসাথে আছে, রবীন্দ্রনাথের সময়েও তো সমসাময়িক বহু বড় বড় সব কবি রয়েছেন, কিন্তু তাদের সবার মধ্যে দেখা যায় কাউকে কাউকে আমরা বলি খুব মেজর পোয়েট, বিশিষ্ট কবি, আর কাউকে কাউকে আমরা অতটা গুরুত্ব দিই না। এই তফাৎটা কি করে হয়? এটা কেন হয়? আমরা দেখেছি যে শেক্সপিয়ার যখন লিখছেন, টি.এস. এলিয়ট শেক্সপিয়ারের উদাহরণই দিয়েছেন, যে শেক্সপিয়ার লিখছেন, তাকে মেজর পোয়েট বলা হচ্ছে, বড় কবি বলা হচ্ছে। তার সঙ্গে তো আরো অনেকে আছেন, কিন্তু তারা সব মাইনর পোয়েটস হয়ে রয়েছে। এটার কারণ কি? তা এখানে টি.এস. এলিয়ট একটি উত্তর দিয়েছিলেন এবং আমার খুব মনে ধরেছিল, এবং সেটা আমি পরে রবীন্দ্রনাথের সাথে মিলিয়েছিলাম। সেটা হচ্ছে
উনি বললেন যে আমরা যখন একজন কবিকে লক্ষ্য করি তখন দেখি যে কেউ বড় কবি, কেউ সাধারণ কবি, বা অতটা তিনি বিশিষ্ট হয়ে উঠতে পারেননি। এর মূল কারণ কিন্তু ইডিয়াম, ভাষা সৃষ্টি, যেটা আশুতোষবাবু খুব সুন্দরভাবে বলছিলেন যে ভাষা এমন একটা জিনিস যে সেটা আমি কিভাবে ব্যবহার করব, প্রয়োগ করব, এই প্রয়োগের মধ্যেই কিন্তু রয়েছে তিনি তার কবি হিসেবে তিনি তার স্থানটা কোথায় তৈরি করবেন। তার সৃষ্টি, একজন কবিকে আমরা দেখি যে বারবার করে ভাষাকে ভাঙছেন, কিন্তু ভাঙছেন মানে ভাষার অগ্রগতি করছেন। এটিকে টি.এস. এলিয়ট বলেছিলেন একটা ভায়োলেন্স, এক ধরনের জোর করে ভাষাটাকে নিজের মতো করে ভেঙে আরেকটা ভাষা তৈরি করছেন, আরেকটা কাব্যিক ভাষা প্রয়োগের পথ আমাদের সামনে দেখাচ্ছেন। সেই জন্য তিনি বড়। এবং আরো অনেকে আছেন, তারাও যথেষ্ট কবিত্ব শক্তির অধিকারী, কিন্তু এই ভাষার প্রয়োগের মধ্য দিয়ে যে আরেকটা ভাষা তৈরি করতে পারা যায়, এটা কিন্তু একটা বিশিষ্ট ব্যাপার। এবং এর মধ্য দিয়েই কিন্তু পরবর্তীকালে আমরা ঠিক করে ফেলি যে কে বড় কবি, কে অতটা বড় নয়, কার স্থান কোথায়, ইত্যাদি ইত্যাদি। যেমন এক সময় বলা হয়েছিল যে মিল্টন যখন তার প্যারাডাইস লস্ট বিখ্যাত কবিতাটা লিখলেন, ও মহাকাব্য লিখলেন, তারপরে বেশ কয়েক বছর, অন্তত দুটো ডিকেড, দেখা যাচ্ছে যারাই কবি আসছেন তারা না ওই ভাষাটাকেই ব্যবহার করছেন। মিল্টন যে এমনভাবে ভাষাটাকে ভাঙচুর করে একটা নতুন কাব্যিক ভাষা সৃষ্টি করলেন, তার থেকে আর বেরোতে পারছে না। এবং রবীন্দ্রনাথের পরেও কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, আপনারা নিশ্চয়ই জানেন। এবং যদি কল্লোল যুগ না আসতো তাহলে হয়তো আমরা একটা সমস্যার মধ্যেই পড়ে যেতাম। রবীন্দ্রনাথের ভাষা প্রয়োগের এই আলোচনাটা হয়তো আরো বড় করা যায়, কিন্তু আমি আর করছি না, আমি শুধু সূত্রটুকু ধরালাম। এবং আরেকটি বিষয় যেটা অমিতাভ বাবু বললেন, যে আমাদের আধুনিকতার যে আধুনিক সংস্কৃতির কেন্দ্রবিন্দু ইত্যাদি এসব কথা বললেন, খুব ভালোভাবেই উনি বলেছেন বিষয়টি। আমি 2017 সালে কোনোভাবে আমি দিল্লির হেরিটেজ সেন্টারে আমি একটা বিষয়ে আমন্ত্রিত হয়েছিলাম। সেখানে রামচন্দ্র গুহ তার রবীন্দ্রনাথের ন্যাশনালিজম বইটা ওখানে উদ্বোধন হচ্ছে, তা সেই বইটি আমি কিনেছিলাম। তো সেখানে তো এটা একটা ফর্মাল ব্যাপার। বাড়িতে ফিরে এসে আমি রামচন্দ্র গুহ রবীন্দ্রনাথের উপরে যে প্রেফেসটা লিখেছেন, এটা ছিল ন্যাশনালিজম, মানে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ সম্পর্কিত যে 3টে এসে আছে, সেই 3টে এসের একটা কালেকশন, এবং তার প্রথমে একটা বড় মুখবন্ধ। তো সেই মুখবন্ধে তিনি বলছেন আধুনিকতার সূচকটুকু কিভাবে আমি ধরব, এবং সেই বর্তমান ভারতেও মানে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর যে ভারত, তার মধ্যে আধুনিকতার সূত্র যদি আমি লক্ষ্য করি, রামচন্দ্র গুহ বলছেন, তাহলে আমি বলবো যে এখানে 4টি স্তম্ভ আছে, 4 পিলার্স। এই 4টি স্তম্ভের কথা উনি বলছেন। 1 বলছেন গান্ধী, 2 বলছেন নেহেরু, 3 বলছেন আম্বেদকর, এবং 4র্থ রবীন্দ্রনাথ। একটা বিষয় আমি ভালো করে খেয়াল করে দেখলাম, উনি অ্যানালাইজ করলেন, তারপর খুব ভালো করে সুন্দর আলোচনা। তা একটা বিষয় আমি দেখলাম, রবীন্দ্রনাথ সবার থেকে সম্পূর্ণ আলাদা। কিভাবে আলাদা? উনি বলছেন যে গান্ধীর কথাই ধরুন, উনিও একটা স্তম্ভ বটেই আমাদের ভারতীয় সভ্যতার বা ভারতীয় সংস্কৃতির ইতিহাসে এক ধরনের একটা জায়গা উনি করে রেখেছেন, যদিও আমি সবটুকু মানি না, কিন্তু যাই হোক। তা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি একটা আদর্শবাদী, আইডিয়ালিস্ট, একটা
কোয়াসি ফিলসফিক্যাল একটা স্ট্যান্ড নিয়েছেন। তার মধ্য দিয়ে উনি ভারতকে দেখতে চাইছেন, প্রাচীন এবং আধুনিক দুই ভারতের মধ্য দিয়ে একটা আদর্শবাদের ছায়া সৃষ্টি করে তিনি দেখতে চাইছেন সত্যাগ্রহ, রামরাজ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা। এইভাবে উনি যে কন্টেম্পোরারি যে তার সমসাময়িক যে ভারতবর্ষের যে ছবি তিনি দেখতে চাইছেন, তাতে উনি এই ধরনের সংস্কৃতির কথা হয়তো ভেবেছিলেন। দ্বিতীয় নেহেরু আমরা জানি যে উনি বিলেতে শিক্ষাপ্রাপ্ত অত্যন্ত আলোকিত একজন মানুষ, তার রাজনৈতিক চেতনাবাদ দিয়ে, এবং সেখানে উনি যে ফিলসফি যদি বলি একটা র্যাডিক্যালিস্ট ফিলসফি আনতে চাইছেন, পারেননি কিন্তু চেয়েছিলেন। এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ন্যাশনালিস্ট, একটা এলিটিস্ট, যে বিষয়টা পরবর্তীকালে নীরজ সি চৌধুরী তার 7 হর্সম্যান ইত্যাদি যে এসে আছে তাতে তুলোধুনো করেছেন। বলেছেন আসলে সেই অক্সফোর্ড শিক্ষিত এই সমস্ত রাজনীতিবিদরা এরা ভারতটাকে দেখতে চায় জার্মানির মধ্যে বসিয়ে বা ইংল্যান্ডের মধ্যে বসিয়ে। আর কোন ধরনের এদের অভিজ্ঞতা, জাতীয়তাবাদ বলতে বা আধুনিকতা বলতে তো ওরা তো বোঝেন বিলেত, ব্রিটিশ ইডিওলজি। কাজেই যাই হোক, সে কথা যেখানেই রাখি না কেন, কিন্তু নেহেরু অতি অবশ্যই এই আধুনিকতার একটা চেতনা সৃষ্টি করেছিলেন। এদের মধ্যে আম্বেদকর একটা অদ্ভুত সুন্দর একটা এলিটিস্ট আবার সাবঅল্টার্ন দু ধরনের ভাবনা চিন্তাকে একটা পলিটিক্যাল ইডিওলজির মধ্য দিয়ে, সেকুলারিজমের মধ্য দিয়ে একটা অন্য ভারতের চেহারা দেখতে চেয়েছিলেন। এবার প্রশ্ন হলো রবীন্দ্রনাথ কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রাক স্বাধীনতা এবং স্বাধীনতা উত্তর যে ভারতের ছবি দেখতে চেয়েছেন তার থেকে কিন্তু রবীন্দ্রনাথ একেবারেই আলাদা। তিনি পরিষ্কার বললেন যে কোন ধরনের জাতীয়তাবাদ বা কোন ধরনের সংস্কৃতির চেতনা সবই তো ডেরিভেটিভ। আমি পার্থ চ্যাটার্জির সেন্সে বলছি না ডেরিভেটিভ কথাটা, কিন্তু সবই ওখান থেকে তুলে আনা, নিয়ে আসা, এবং যার ফলে কি হচ্ছে, যা আমরা বলছি সত্যি কি তাই বিশ্বাস করছি। এবং মনে রাখতে হবে, এরিক হবসবম তার একটা বিখ্যাত বইয়ে লিখেছেন, যখন সাংস্কৃতিক ইতিহাসটা দেখাচ্ছেন তখন উনি বলছেন যে অনেক কিছু ঘটে যাচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে আরম্ভ করে ঊনবিংশ শতাব্দীর বেশ কয়েক দশক জুড়ে তিনি বিভিন্নভাবে দেখাচ্ছেন যে কত কিছু ঘটে যাচ্ছে। বিশ্বযুদ্ধের কথা আমরা জানি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা জানি, এবং আমরা জানি যে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার বিরাট বড় একটা এম্পায়ার ছিল, সে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ছোট ছোট সব নেশন স্টেট তৈরি হয়েছে। এই যে চেতনা, এই যে অবস্থাগুলো, সেই অবস্থাগুলোকে আমরা বিভিন্নভাবে নিতে চাইছি, এবং যে কারণে আমি এই ডিবেটের মধ্যে যাব না, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে আমাদেরই সংস্কৃতি এইভাবে দেখতে চেয়েছেন। এবং সেই সংস্কৃতি একটা মানবতার সংস্কৃতি, যার বিভিন্ন কবিতায়, বিভিন্ন লেখায় ছড়িয়ে আছে চতুর্দিকে। তিনি বারবার করে, যার জন্য গান্ধী এবং রবীন্দ্রনাথের যে বিখ্যাত ডিবেট, আপনারা অনেকেই হয়তো জানেন, সেই বিখ্যাত ডিবেটে দেখানো হচ্ছে যে গান্ধী যে জাতীয়তাবাদের স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন উনি দেখতে অস্বীকার করছেন। তিনি যে আধুনিক ভারতের স্বপ্ন দেখছেন, রবীন্দ্রনাথ সেই ভারতের স্বপ্ন দেখতে চান না। তার কারণ সামনে, চোখের সামনে উদাহরণ জাপান এবং অন্যান্য দেশ, জার্মানি। এই যে নাৎসিজম কথাটা আমরা বলি, তার মানে তো হচ্ছে ন্যাশনালিজম, ন্যাশনালিস্ট পার্টি। নাৎসি পার্টি মানে ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী পার্টি। এখন সেই জাতীয়তাবাদ কোথায় নিয়ে গেছে
এই যে আগ্রাসী মনোভাব, এই সমস্ত ভাবতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন জাতীয়তাবাদটা আমাদের দেশে তেমন ভাবে কোনোদিন ছিল না। আমাদের মূল কথাটা ছিল মানবতাবাদ। আমরা যদি মানবতাবাদের মধ্য দিয়ে যাই, আমরা এক সূত্রে যদি গেঁথে দিতে পারি মানব জাতিকে, তবেই হয়তো আমরা একটা প্রকৃত পথের সন্ধান পাব। এইসব কথা উনি বলেছেন। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে বেশ কয়েক বছর আগে, 10 বছর তো বটেই, সেই সময় আমি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে গিয়েছিলাম। সেখানে একটা সুন্দর একটা হচ্ছে আলোচনা সভা। তো সেই আলোচনা সভার নাম হচ্ছে বিং বেঙ্গলি, বাঙালি হওয়া। আমি কি বাঙালি, আমি কেমন বাঙালি। তো সেখানে খুব আশ্চর্য হয়েছিল। আমার তো খেয়াল ছিল না সেটা ছিল 25শে বৈশাখ, এবং সেই দিনে তারা তখন আমাদের বোঝাচ্ছেন, এবং সেখানে সাহেবরাও আছেন, তারাও বুঝতে পারছেন মনে হলো অনেকটাই। আর আমরা তো বুঝছি, ভাষা যদিও ইংরেজিতে, কিন্তু চেতনা তো নিজেদের মধ্যে রয়েছে। এবং সেখানে আমরা বুঝতে পেরেছিলাম যে বাঙালি হওয়া বা সেই হিসেবে ভারতীয় হওয়া, এটা কিন্তু একটা সংস্কৃতির ব্যাপার। এবং সেই সংস্কৃতির বোধ আমার মনে হয় রবীন্দ্রনাথের মধ্য দিয়েই এসেছে। আজকে আমরা বর্ডার, পার্টিশন, বিভিন্ন সীমানার কথা বলি, মানসিক সীমানা, মানসিক দূরত্ব, রাষ্ট্রীয় সীমানা, রাষ্ট্রীয় দূরত্ব, রাজনৈতিক সীমানা, রাজনৈতিক দূরত্ব ইত্যাদি নানান কথা বলি। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু বহু আগেই একে ভেঙে দিতে চেয়েছিলেন। এবং সেটাই আমরা মনে রাখবো যে আজকের ভারতে এবং আজকের যে পরিপ্রেক্ষিত, তাতে রবীন্দ্রনাথের প্রয়োজনীয়তা বড্ড বেশি। কাজে আমি ধন্যবাদ জানাবো এই সংস্থাকে, যে তারা আমাকে দয়া করে সুযোগ দিয়েছেন এই কথা বলবার জন্য, কয়েকটি কথা বলবার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার। অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ। তিনি একটা বড় প্রেক্ষিতের মধ্যে রবীন্দ্রনাথকে ধরতে চাইলেন। কেননা রবীন্দ্রনাথ বাঙালিত্ব মানে শুধু বাঙালি নয়, মানে বাংলা নয়, একটা বৈশ্বিক বোধ থেকে ভাবা, রেখেছো বাঙালি করে মানুষ করণ, এই আক্ষেপ তার ছিল। এবং সেই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ রামমোহনের উত্তরসূরি, যে রামমোহন স্পেনের স্বাধীনতায় উদ্বেলিত হয়েছিলেন, এবং যার মনে হয়েছিল এই মৌলবাদ অথবা ইম্পিরিয়ালিজম এটা হচ্ছে অজগর সাপের ঐক্যনীতি। তো সেই রবীন্দ্রনাথ আমাদের আজকের জীবনে খুব বেশি করে প্রয়োজন। না হলে এই কর্পোরেট কালচারকেই আমরা আন্তর্জাতিকতা বলে ভুল করে বসতে পারি। এবং যে ভাষার কথা হচ্ছিল, খুব আটপৌরে শব্দগুলো যখন হঠাৎ এক জায়গায় নিজেদের আবিষ্কার করলো, তখন দেখলো যে যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি। এই ভাষা রবীন্দ্রনাথের আগে বাঙালির অনায়ত্ত ছিল।